শুরু করছি জিনের সংসার গল্পের প্রথম পর্ব। নতুন একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে। কে চিৎকার করছে জানেন? চিৎকার করছে আমাদের এই গল্পের নায়িকা জান্নাত। আপনারা হয়তো ভাবছেন জান্নাত কেন কবরের ভেতর থেকে চিৎকার করছে। শুনুন তাহলে। বেশ কিছুক্ষণ আগে জান্নাতের কবর হয়েছে। সবাই ভাবছে জান্নাত মারা গেছে, কিন্তু জান্নাত তো মারা যায়নি, ও বেঁচে আছে। নতুন কবর ভেঙে উঠে দাঁড়িয়ে অন্ধকারের জান্নাত নিজেকে আবিষ্কার করলো সে সাদা কাপড়ে মোড়ানো কবরের ভেতরে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, সাদা কাপড়ে কবরস্থানে জান্নাত নিজেই নিজেকে দেখে বিশ্বাস করছে না। এটা স্বপ্ন নাকি সত্যি? ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল, বুকের মধ্যে হার্টবিটটা যেন বেরিয়ে আসবে বুক চিরে। জান্নাত মনে মনে ভাবলো, আসলে কি সে মারা গেছে? এই ভেবে হাতের মধ্যে চিমটি কেটে বুঝতে পারলো না, সে বেঁচে আছে। কিন্তু সে কবরস্থানে কেন? সে তো শুয়েছিল নিজের রুমে। এমন অবস্থায় পাশে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো 2-3টা শিয়াল। শিয়াল দুটো ওর দিকেই আসছে। এই অবস্থায় সামনে পিছনে না ভেবে জান্নাত কবর থেকে উঠে একটা দৌড় দিলেন বাড়ির দিকে। এদিকে পেছন থেকে শিয়ালগুলো পিছুই ছাড়ছে না। পরিস্থিতি খারাপ দেখে জান্নাত সামনে থাকা একটা বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ঢুকে দরজায় ঠক ঠক করে আওয়াজ করেন জান্নাত আর বলতে থাকেন, কেউ কি আছেন? দয়া করে দরজা খুলুন। জান্নাতের ডাকে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে জান্নাতের দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ায় জান্নাত বুঝতে পারলেন ওকে দেখে ভয়ে উনি জ্ঞান হারিয়েছেন। এদিকে মহিলার চিৎকারে সেখানে থাকা শেয়ালগুলো পালিয়ে যায়। জান্নাত বুঝতে পারেন সেখানে আর থাকা ঠিক হবে না, তাই সে বাড়ির দিকে রওনা করেন। রাত 12টা কি একটা হবে। রাস্তায় একটা মানুষও নেই। জান্নাত একা একা হাঁটছে, কিন্তু ওর মনে হচ্ছে কেউ কে ফলো করছে, কেউ আছে ওর পেছনে। জান্নাত আচমকা পিছনে ঘুরে তাকান। পেছনে ঘুরতেই সে কিছুই দেখতে পান না। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন। এমনিতেই শরীরে মোড়ানো সাদা কাফনের কাফন। সবাই ভাবছে আমি মারা গেছি। এসব ভাবতে ভাবতে জান্নাত তার বাড়ির কাছে চলে আসেন। বাড়ির কাছে আসতেই জান্নাত বুঝতে পারলেন তার মা বাবা কান্না করছে। বাড়ির যুবতী মেয়ে হারিয়ে কোন বাবা মা ভালো থাকবে বলেন? অনেক টেনশন হচ্ছে জান্নাতের। সে কি করবে এখন? অনেক টেনশন হচ্ছে জান্নাতের। সে কি করবে এখন? সবাই জানে ও মৃত, কিন্তু সে তো আসলে মরেনি। যা হবার হবে। এই ভেবে বাড়ির ভেতরে গিয়ে জান্নাত ওর মাকে ডাক দিলেন। মা, ও মা, দরজা খোলো। আমি জান্নাত, তোমার মেয়ে। জান্নাতের ডাকে ওর মা কান্না থামিয়ে জান্নাতের বাবাকে বললেন, আমার মেয়ে আমাকে ডাকলো জান্নাতের বাবা, তুমি শুনতে পেরেছো কিছু? জান্নাতের মায়ের কথায় ওর বাবা বললেন, আমাদের মেয়ে মারা গেছে, ও আর ফিরে আসবে না। এটা হয়তো তোমার মনের ভুল। এদিকে ঠিক সেই সময় জান্নাত আবারও বলে উঠলেন, মা, আমি জান্নাত, দরজা খোলো। দ্বিতীয়বার মেয়ের ডাক শুনে জান্নাতের মা বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই ওর মা ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে তখনও বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই ছিলেন। জান্নাতের মায়ের চিৎকার শুনে সবাই তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেন। বাইরে এসে সবাই দেখে সাদা কাপড়ে মোড়ানো জান্নাত দাঁড়িয়ে আছে। এটা কি করে হতে পারে? বেশ কিছুক্ষণ আগে যাকে মাটি দিয়ে আসা হলো সে কি করে বাড়িতে ফিরে আসলো? এদিকে অনেকে তখন ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো। সবার চিৎকারে আশেপাশের লোকজনও এসে জড়ো হলেন বাড়িতে। কি একটা অবস্থা! যাকে একটু আগে মাটি দিয়ে আসলেন সে আবার জীবিত হয়ে ফিরে আসলো কিভাবে? সবার মাঝে ভয় আর আতঙ্ক দেখে জান্নাত বললেন, ভয় পাবেন না কেউ, আমি ভূত না, আমি জান্নাত। আর তোমরা সবাই ভুল ভাবছো, আমি মরিনি। জান্নাতের মুখে কথাটা শুনে ওর বাবা 1 পা 2 পা করে সামনে এগিয়ে আসে বললেন, কি? তুই মারা যাসনি?
তুই কি আসলে জান্নাত নাকি মানুষ রূপে কোনো ভূত? বাবা, আমি ভূত না, আমি তোমাদেরই জান্নাত। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমাকে। আর আমি ভূত হলে কি সবার সামনে আসতাম বলো? জান্নাতের কথায় ওর বাবা ভয়ে ভয়ে ওর হাত ছুঁয়ে কেটে ফেললেন আর বললেন, মা, তুই মারা যাসনি, সত্যি বেঁচে আছিস। কে আছো? এদিকে আসো, জান্নাতকে ঘরে নাও। জান্নাতের বাবার কথায় 2-3 জন মহিলা এসে জান্নাতকে নিয়ে রুমে চলে গেলেন। রুমে গিয়ে শরীর থেকে কাফন খুলে শরীর পরিষ্কার করে জামা পরিয়ে আবার সবার সামনে নিয়ে আসলেন। সবার সামনে এসে জান্নাত বললেন, বাবা, আমার সাথে কেন এমনটা হলো? একবার ভাবো আমার মনের অবস্থাটা এখন কেমন। একটা জীবিত মানুষকে কিভাবে মাটি দিয়ে আসলা? মা, বিশ্বাস কর, আমরা সবাই দেখছি তোর নিঃশ্বাস চলছে না। একজন ডাক্তারকেও দেখিয়েছি, উনিও বললেন তুই বেঁচে নেই, মারা গেছিস। কোনো মা বাবা কি চায় জীবিত সন্তানকে মাটি দিতে, বল? আমিও বুঝি না আমার সাথে কেন এমনটা হলো। আমি তো ঘুমিয়েছিলাম জানো বাবা। আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম। আমি দেখলাম খুব সুন্দর একজন যুবক আমার পাশে বসে কথা বলছে। সে আমাকে বলছে, জান্নাত, তুমি হবেই আমার বউ, আমাদের সংসার হবে। তারপর কি হলো? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম চারিদিকেই অন্ধকার। আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম চারিদিকেই মাটি। ভয়ে উঠে দাঁড়িয়ে উপরের দিকে ধাক্কা দিতে মাটি সরে গেল। আর আমি বুঝতে পারলাম আমি সাদা কাফনে মোড়ানো কবরের উপরে দাঁড়িয়ে আছি। জান্নাতের মুখে কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাক। এরকম ঘটনাও কি হয়? মৃত মেয়েকে ফিরে পেয়ে সবাই জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে ওর মায়ের জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতেই ওর মা ও জান্নাতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। গভীর রাতে কান্নার আওয়াজ, মৃত জান্নাত ফিরে এসেছে, এই খবরটা রাতের মধ্যেই গ্রামের সবার মাঝে ছড়িয়ে পড়ে। যাই হোক, জান্নাতকে ফিরে পেয়ে সেই রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন সকালবেলা গ্রামের সবাই জড়ো হন জান্নাতকে দেখার জন্য। সবাই এসেছে আর জান্নাতকে দেখছে। এভাবে সেদিনটা কেটে যায়। সেই রাতে খাবার সময় জান্নাতের বাবা বলেন, বিষয়টা কেমন হলো? জান্নাতের বিয়ে ঠিক করলাম, এই ঘটনা না ঘটলে আজকে জান্নাতের বিয়ে হতো। এখন কেমন হলো? কেন? তুমি ছেলের বাবার সাথে কথা বলে দেখো, ওনাকে সব খুলে বলবে। ওনাকে বলবে জান্নাত মারা যায়নি, ফিরে আসছে। দেখো, এতে যদি ওনারা বুঝে তাহলে জান্নাতের বিয়ে ওখানেই হবে। ঠিক আছে, দেখি কাল কথা বলে। এই বলে রাতের খাবার শেষে সবাই যে যার মতো শুয়ে পড়ে। জান্নাতও রুমে এসে শুয়ে পড়েন। মধ্যরাতে জান্নাতের হঠাৎ ঘুম ভেঙে যায় মশার কামড়ে। ঘুম ভাঙতেই জান্নাত দেখেন সে তার রুমে নেই, সে শুয়ে আছে একটা বাঁশঝাড়ে। ঘুম ভাঙতেই জান্নাত দেখেন সে তার রুমে নেই, সে শুয়ে আছে বাঁশঝাড়ে। নিজেকে আচমকা বাঁশঝাড়ে দেখে চিৎকার দিয়ে উঠে দাঁড়ান জান্নাত। চারিদিকে নীরবতা। গভীর রাতে বাঁশঝাড়ে কিভাবে আসলো সে? জান্নাত প্রচন্ড ভয়ে ভয়ে চিৎকার করতে থাকে। ওদিকে জান্নাতের মায়ের ঘুম ভেঙে যাওয়ায় তিনি জান্নাতের রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। জান্নাত রুমে নেই এই দেখে ওর মা চিৎকার করতে থাকে। জান্নাতের মায়ের চিৎকারে ওর বাবা সহ আশেপাশে অনেকে জেগে দৌড়ে আসেন তাদের বাড়িতে আসতেই জান্নাতের মা চিৎকার করে বলতে থাকেন, আমার মেয়ে নেই, জান্নাত ঘরে নেই, জান্নাত ঘরে নেই। এ কথা শুনে ওর বাবা সহ আশেপাশে সবাই লাইট হাতে খুঁজতে থাকে। সবাই ভাবে গত রাতের মতো আবার কিছু হলো না তো, জান্নাতকে নিশ্চয়ই কবরস্থানে পাওয়া যাবে। এই ভেবে দুইটা দল হয়ে একদল লাইট হাতে জান্নাতকে খুঁজতে যান কবরস্থানে, আরেক দল খুঁজতে যান বাঁশঝাড়ের দিকে। এদিকে জান্নাত বাঁশঝাড়ে চিৎকার করছে। ওর চিৎকারে ওকে খুঁজতে আসা সবাই দৌড়ে এগিয়ে আসে ওর দিকে। সবাই দৌড়ে জান্নাতের কাছে আসায় জান্নাত সবাইকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানে থাকা সবাই জান্নাতকে ধরে তার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন ও বাঁশঝাড়ে গেল কিভাবে। সবার কথার উত্তরে জান্নাত বলেন, আমি কিচ্ছু জানি না, আমি তো রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ মশার কামড়ে ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম বাঁশঝাড়ে শুয়ে আছি।
জান্নাতের মুখে ঘটনাটা শোনার পর সবাই বলাবলি করে। বিষয়টা একদমই সাধারণ নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আশেপাশে সবাই চলে যান। মেয়ের এমন অবস্থা দেখে জান্নাতের বাবা ও চাচা মিলে ঠিক করেন সকাল হলে একজন কবিরাজের কাছে যাবেন তারা। কথা মতো সকাল হতেই জান্নাতের বাবা ও চাচা একজন কবিরাজকে নিয়ে আসেন তাদের বাড়িতে। কবিরাজ জান্নাতের বাড়িতে এসে অবাক হয়ে তাদের বাড়িতে থাকা একটা আম গাছের দিকে তাকিয়ে থাকে। কবিরাজ এভাবে এক দৃষ্টিতে আম গাছের দিকে তাকিয়ে আছে, এটা দেখে জান্নাতের বাবা বলেন, কবিরাজ সাহেব, কি হলো? এক দৃষ্টিতে ওদিকে কি দেখেন? জান্নাতের বাবার কথায় কবিরাজ বলেন, চলেন ঘরে চলেন, তারপর সব বলছি। এই বলে কবিরাজ সবাইকে নিয়ে রুমে যান। রুমে গিয়ে জান্নাতের বাবা জান্নাতের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন কবিরাজকে। কবিরাজ সব ঘটনা শুনে সবাইকে বলেন, শোনেন, আপনাদের বাড়িতে একটা জিন আছে। আমি যখন আপনাদের বাড়িতে আসলাম তখন সেই আম গাছের দিকে তাকিয়ে আমি ওই জিনটাকে দেখছিলাম। কি বলেন? আমাদের বাড়িতে জিন আছে? কবিরাজ সাহেব, সব খুলে বলেন তো, জান্নাতের সাথে এসব ঘটনা কেন হচ্ছে? জানি না কথাটা শুনে কিভাবে নেবেন, তবে এটাই সত্যি, সে জিনটা জান্নাতকে পছন্দ করে। সে চায় জান্নাতকে বিয়েটা অন্য কোথাও না হোক। জান্নাত মারা যায়নি, আপনারা ভেবেছেন ও মারা গেছে, তাই ওকে মাটি দিয়ে আসছিলেন, কিন্তু এইসব ওই জিনটারই কাজ। গতকাল রাতে জান্নাতকে বাজারে নিয়ে গিয়েছিলেন সেই জিনটাই। কিন্তু কবিরাজ সাহেব, ওই জিনটা এসব কেন করছে? কারণ আপনারা জান্নাতের বিয়ে ঠিক করেছেন অন্য কোথাও, তাই এইসব উল্টোপাল্টা কাজ করায় জান্নাতের বিয়ে ভেঙেছে। জিনটা চাই জান্নাতের বিয়ে অন্য কারোর সাথে না হোক। কবিরাজ সাহেব, আপনি সবই জানেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, ওই জিনটাকে তাড়িয়ে দিন এখান থেকে। না, আমি এটা পারবো না, কারণ সে সাধারণ কোনো জিন না, অনেক ক্ষমতা ওর। তবে আপনারা চিন্তা করবেন না, ও আপনাদের বা জান্নাতের কোনো ক্ষতি করবে না, কখনো ভয় দেখাবেন না। এই কথাটা বলে কবিরাজ চলে যান। কবিরাজ চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই চিন্তায় পড়েন। একটা জিন জান্নাতের সাথে এমনটা করছে, কিন্তু জিনটাকে আদৌ কেউ দেখেনি, কখনো কারো সামনে আসেনি। সবাই বসে চিন্তা করছে। এমন অবস্থায় জান্নাতের চাচা বলেন, ভাইজান, কি করব এখন? জান্নাতের কি বিয়ে দেব, নাকি এভাবে থাকবে কয়েকটা বছর? সেটাই ভাবছি, যে ছেলের সাথে জান্নাতের বিয়ে ঠিক করছে ওরা বলে দিচ্ছে ওরা এই বিয়ে করবে না। জান্নাতের সাথে এইসব অস্বাভাবিক ঘটনা ঘটছে সেটা ওরা জেনে গেছে। তো এখন কি করবেন? আমি বলি কি, এখন বিয়ের কথা না ভাবি, ওর বিয়ে দিতে চাইলে আবারও না জানি কি উল্টোপাল্টা ঘটনা ঘটে। হ্যাঁ, তাহলে এটাই ফাইনাল, আমরা জান্নাতের বিয়ে দিব না। এই বলে সবাই চলে গেলেন। জান্নাতও চলে গেলেন তার রুমে গিয়ে ভাবতে লাগলেন, আমাকে কোন জিন পছন্দ করে? আমি নিজেও তো ওকে কখনো দেখিনি, আমার সামনেও কখনো আসেনি। যাই হোক, একটু পর জান্নাতের বান্ধবী মিলি ওকে কল করেন। জান্নাত কল রিসিভ করতেই মিলি বলেন, জান্নাত, দেখা কর, কথা আছে। মিলির কথায় দুপুরবেলা জান্নাত চলে গেলেন মিলির সাথে দেখা করতে। মিলির সাথে দেখা হতে মিলি বলল, জান্নাত, এসব কি শুনছি তোর নামে? রাত হলে তুই নাকি হারিয়ে যাস, গতকাল রাতেও নাকি তুই বাড়ঝাড়ি ছিলি। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। জানি না রে, আমার সাথে এসব ঘটনা কেন ঘটছে। জানিস, আজকে সকালে একজন কবিরাজকে নিয়ে আসছে। কবিরাজ কি বলেছে জানিস? কবিরাজ বলেছে একটা জিন নাকি আমাকে পছন্দ করে, ও এসব করছে আমার সাথে। আমার যেন বিয়ে না হয় অন্য কারোর সাথে। কি বলিস? তোকে পছন্দ করে জিন? হ্যাঁ, কবিরাজ তো তাই বলল। দুইজন এই ব্যাপারটা নিয়ে আরো অনেক কথা বলতে থাকে। হঠাৎ মিলি দেখতে পায় একটা ছেলে সে কখন থেকে ওদের দিকে তাকিয়ে আছে। জান্নাত, দেখ, ওই ছেলেটা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। তাই তো। আচ্ছা চল, হাঁটতে হাঁটতে কথা বলি। ওই, লাভ হলো না তো, ছেলেটা তো আমাদের পিছন পিছন আসছে। ছেলেটাকে দেখে তো হুজুর হুজুর লাগে। ওটা কি পড়ে আছে
ওরকম জামা তো আগে কখনো দেখিনি। আচ্ছা মিলি, শোন, ওনাকে ডাকতো, ডেকে জিজ্ঞেস কর আমাদের পিছু পিছু আসছে কেন। ওকে ডাকছি, এই যে আপনাকে বলছি, কাছে আসুন। মিলিটাকে পেছনে থাকা ছেলেটার সামনে আসতে মিলি বলল, সমস্যা কি আপনার? সেই কখন থেকে দেখছি আপনি আমাদেরকে ফলো করছেন, এখন আবার পেছন পেছন আসছেন, কিন্তু কেন, কিছু বলবেন কি? হ্যাঁ, অনেক কথা বলবো, তবে আপনার সাথে না, আপনার বান্ধবীর সাথে। ওর সাথে কিসের কথা? ও প্রেম করবে না। আমি প্রেম করতে চাইবো আপনাকে কে বলল? বলতে হবে না, ছেলেদের অভ্যাস, আমাদের জানা। পিছন পিছন ওরা এমনি এমনি আসে না। আপনি একটু বেশি বুঝেন, নিজের ফোনের দিকে নজর দেন। কল আসছে ফোনে, কল রিসিভ করুন আর বাড়িতে যান। আপনার বান্ধবীর সাথে আমার কথা আছে। ছেলেটার কথা শুনে মিলি দেখলেন সত্যি বাড়ি থেকে ওর মা কল করছে। মায়ের কল পেয়ে মিলি জান্নাতের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে মিলি চলে যাওয়ায় জান্নাত লজ্জায় মাথা নিচু করে বাড়ির দিকে যেতে লাগলেন। ঠিক সেই সময় ছেলেটা বললেন, জান্নাত, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আমার সাথে আপনার কিসের কথা? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, চিনি, অনেক আগে থেকে চিনি। কিভাবে চেনেন? আমি তো আপনাকে চিনি না। পরিচয় দিলে তো চিনবে, তাই না? আচ্ছা, তোমার বিয়ের কি হলো? সেটা আপনাকে বলবো কেন? জান্নাত, তুমি অন্য কাউকে বিয়ে করো না, কারণ তোমাকে অনেক ভালোবাসি, আমি পছন্দ করি। আপনার সাহস তো কম নয়। এতটা অধিকার নিয়ে আমাকে এসব বলার সাহস পেলেন কোথায়? অধিকার অনেক আগেই পাইছি। তুমি জানো না আমার আসল পরিচয়। আসল পরিচয়? কি আসল পরিচয় বলুন তো, কে আপনি? বলতে পারি, তার আগে বলো, আমার কথা কাউকে বলবে না। কেন? বললে কি হবে শুনি? ওকে, ঠিক আছে, বলবো না। এখন বলুন, কে আপনি? আমার নাম সারফারাজ, আর আমি মানুষ নই, আমি একজন জিন। আর যে সে জিন না, আমি সেই জিন যে তোমাকে পছন্দ করি। আমি সেই জিন যে কিনা তোমার অন্য কোথাও বিয়ে আটকাতে তোমাকে রাতের বেলা তুলে কখনো বাঁশঝাড়ে, কখনো কবরস্থানে রেখে আসি। সারফারাজ জিনের মুখে কথাগুলো শুনে জান্নাত ওর দিকে তাকে একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। এদিকে পেছন থেকে সারফারাজ জিন ডাকতে লাগলেন, জান্নাত দাঁড়াও, ভয় পেও না, দাঁড়াও। কিন্তু সারফারাজের কথা না শুনে পিছনে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলেন জান্নাত এক দৌড়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর চিৎকার দিয়ে ওর মা বাবাকে ডাকতে লাগলেন। জান্নাতের ডাকে ওর মা বাবা বাইরে আসতে জান্নাত হাঁপাতে হাঁপাতে বললেন, মা, আমি ওকে দেখেছি। কাকে দেখছিস? কার কথা বলছিস? আমি ওই জিনটাকে দেখেছি, যে জিনটা আমাকে পছন্দ করে। আমি মিলির সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে বাড়িতে ফেরার পথে সেই জিনটা আসছিল। আরে বলিস কি, ভয় পাইস না মা, আমি দেখি কি করা যায়। জান্নাতের মা, জান্নাতকে ঘরে নিয়ে যাও। হঠাৎ করে সারফারাজ জিনকে দেখে অনেক ভয় পেয়েছে জান্নাত। যদিও সারফারাজ মানুষের রূপ ছিল, কোনো ভয়ঙ্কর রূপে নয়। যাই হোক, জিনকে দেখে ভয় পাবার কারণে জান্নাতের শরীরে অনেক জ্বর আসে। এদিকে মেয়ের শরীরে জ্বর দেখে জান্নাতের বাবা একজন হুজুর নিয়ে আসেন। হুজুর বাড়িতে এসে জান্নাতকে ফু দিয়ে দেন আর বলেন, আপনাদের মেয়ের সাথে তো জিন আছে। হ্যাঁ হুজুর, আমরা জানি। 2-3 দিন আগে একজন কবিরাজ আসছেন, উনি বলছেন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। জান্নাতকে একটা জিন পছন্দ করে, সে চায় আপনাদের মেয়েকে বিয়ে করতে। সেটা নিয়ে তো চিন্তায় আছি হুজুর। ওই জিন থেকে বাঁচার কোনো কি উপায় আছে? উপায় বলতে, ওই জিনটা খুব শক্তিশালী, কিন্তু একটা বিষয় আছে, কি জানেন? ওই জিনটা যতই জান্নাতকে ভালোবাসুক, যতই বিয়ে করতে চাক না কেন, জান্নাতের বয়স 20 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওকে বিয়ে করবে না। তাই নাকি? কিন্তু জান্নাতের বয়স তো এখনো 20 বছর হয়নি। 20 বছর হতে এখনো 3 মাস বাকি। হ্যাঁ, এই 3 মাসই সুযোগ। এই 3 মাসের মধ্যে জান্নাতকে বিয়ে অন্য কোথাও দিতে পারলে 3, নয়তো 20 বছর পূর্ণ হলে ওকে আর অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমি আর বেশি কিছু বলতে পারবো না।
যেটা বললাম সেটা করতে পারলে করুন, নয় এতে আপনাদের ভালো হবে। ঠিক আছে, আমি সবার সাথে কথা বলে দেখি। ঠিক আছে, তাহলে আমি চললাম। আসসালামু আলাইকুম। এই বলে হুজুর চলে যান। হুজুর চলে যাবার পর জান্নাতের মা বাবা চিন্তায় পড়েন। তাদের হাতে সময় আছে 3 মাস, যা করার 3 মাসের মধ্যে করতে হবে। যাই হোক, হুজুর জান্নাতকে ফু দেওয়ায় ওর শরীরের জ্বর কিছুটা কমে যায়। সেই রাতে জান্নাত ওর রুমে শুয়েছিলেন। ঘুম চলে আসবে এরকম একটা অবস্থা। ঠিক সেই সময় জান্নাতকে কেউ একজন সালাম দেয়। সালাম শুনে জান্নাত সেদিকে তাকিয়ে দেখেন সেখানে সারফরাজ জিন দাঁড়িয়ে আছে। জিনকে দেখে জান্নাত কিছু বলতে যাবে, ঠিক তখনই জিন বলল, দেখো, আমার কথা শোনো, দয়া করে চিৎকার দিও না। আমি তোমার সাথে একটু কথা বলে চলে যাব, ভয় পেও না। জিনের কথায় জান্নাত মনের মধ্যে সাহস নিয়ে বলে উঠলেন, কি কথা? আপনি চলে যান, আপনাকে দেখে ভয় করছে। ভয় করছে কেন? আমাকে দেখে কি ভয়ঙ্কর লাগে? আমি তো সুন্দর রূপ নিয়ে তোমার কাছে আসছি, তাই না? ভয় পাও কেন? জানি না, আপনি একটা জিন। জিনকে দেখে কে ভয় পাবে না বলুন? আপনি চলে যান প্লিজ। তোমার জ্বর কি কমেছে? দেখি তো। এই বলে জিন জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখনই জান্নাত বললেন, দাঁড়ান, আর একটুও এগোবেন না। আমার দিকে এগোলে কিন্তু চিৎকার দিব। তাই না? দাও, চিৎকার দাও। তুমি চিৎকার দিলে গলা দিয়ে আওয়াজ বেরোবে না। বিশ্বাস না হলে চিৎকার দিয়ে দেখো। জিনের কথায় জান্নাত চিৎকার দিলেন। আরে ঠিকই তো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? এদিকে জান্নাতের এই অবস্থা দেখে জিন মুচকি একটা হাসি দিয়ে বললেন, বললাম না চিৎকার দিও না। এই বলে জিন এগিয়ে আসলেন জান্নাতের দিকে। এগিয়ে এসে জান্নাতের কপালে হাত বুলিয়ে বললেন, জ্বর তো এখনো পুরোপুরি কমেনি। নাও, হা করো, এটা খাও। কি এটা? মিষ্টির মতো দেখতে, আমি খাবো না। নাও, খাও বলছি। না খেলে তোমাকে নিয়ে উড়ে যাব। হা করো। ঠিক আছে, দেন। বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ফেললে। এখন শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমি যে তোমার কাছে আসি এটা এখন থেকে আর কাউকে বলবে না। কেন বলবো না? বলবো। আপনি আমার কাছে কেন আসবেন? ভালোবাসার টানে আসবো, ভালোবাসতে আসবো। জান্নাত, তোমার মা বাবা যতই তোমার বিয়ের কথা বলুক, তুমি ভুলেও রাজি হবে না। আমি কিচ্ছু জানি না মা। বাবা যেটা করবে সেটাতেই রাজি হব। আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। ওকে, চলে যাচ্ছি, তুমি ঘুমাও। যাবার আগে আবারও বলে যাচ্ছি, আমার কথা কাউকে বলবে না, আর অন্য কোথাও বিয়েতে রাজিও হবে না। এই কথাগুলো বলে জিন চলে যান। জিন চলে যাওয়ায় বেশ কিছুক্ষণ পর জান্নাত তো ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কদিন পর জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখেন জান্নাতের বিয়ের জন্য। জান্নাতের মামা জান্নাতের জন্য একটা ছেলে দেখেন ওর বিয়ের জন্য। তো কথা মতো পরদিন সেই ছেলে জান্নাতের বাড়িতে আসেন জান্নাতকে দেখার জন্য। দেখতে আসা ছেলেটা বসে আছেন। কিছুক্ষণ পর জান্নাত নাস্তা হাতে রুমে আসতেই ছেলেটা জান্নাতকে দেখে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে থাকেন। ছেলেটার এই অবস্থা দেখে জান্নাতের বাবা বলেন, কি হলো বাবা, ভয় পেলে কেন? এভাবে ভয়ে কাঁপছো কেন? কি হলো, ঘটনা কি? কে ও? ওই যে ভয়ঙ্কর দেখতে, কে ও? ভয়ঙ্কর মানে? ও তো জান্নাত, যাকে তুমি দেখতে আসছো। ওকে আমার সামন থেকে যেতে বলেন। কি ভয়ঙ্কর সে! আরে বাবা, কি বলো? কোথায় ভয়ঙ্কর? আমার মেয়ে এত সুন্দর, তুমি বলছো ভয়ঙ্কর? আমরা তো ঠিকই দেখছি। হ্যাঁ, আমরা তো ঠিকই দেখছি, কই ভয়ঙ্কর তো লাগছে না। আপনারা সবাই মিথ্যা বলছেন। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেলেন। ছেলেটা চলে যাওয়ার পর জান্নাতের মা বাবা সহ সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এটা কি হলো? ছেলেটা এমন করলো কেন? পাগল নাকি? এমন অবস্থায় জান্নাতের মা বলে উঠলেন, আচ্ছা এটা ওই জিনের কাজ নয় তো? জিনটার কাজ মানে? জিনটার কাজ মানে? ছেলেটা কেন এমন করলো জানো? আমরা তো জান্নাতকে দেখছি ভালো, হয়তো সেই ছেলে জান্নাতকে দেখেছে ভয়ঙ্কর রূপে। সেই জিনটা হয়তো জান্নাতকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছে সেই ছেলেটাকে, যেন ছেলেটা ভয় পায় আর জান্নাতকে অপছন্দ করে চলে যায়।
হ্যাঁ, এটা হতে পারে। কি ঝামেলায় পড়লাম। এভাবে ছেলেপক্ষে চলে গেলে তো জান্নাতের বিয়ে হবে না। আমাদের হাতেও তো বেশি সময় নেই, 3 মাস সময় আছে। দুলাভাই, আপনি চিন্তা করবেন না। আমি এরপর জান্নাতের জন্য কোনো ছেলেকে নিয়ে আসলে কবিরাজের সাথে করে নিয়ে আসব। কবিরাজ বসে থাকবে, তখন ছেলেটা দেখবে জান্নাতকে। যদি পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি সেই ছেলের সাথে জান্নাতের বিয়ে দেব। কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। জান্নাতের বাবার কথায় ওর মামা চলে গেলেন। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সেই রাতে সারফারাজ জিন জান্নাতের কাছে আসলেন, এসে বললেন, জান্নাত, আপনি আপনি আবার কেন এসেছেন? কেন আসতে মানা নাকি? কেমন আছো তুমি? জানি না। মন খারাপ কেন? তোমার বিয়ে ভেঙে গেছে সেজন্য? ওই হাসবেন না। আপনি তাহলে সত্যি ওই ছেলেটাকে ভয় দেখিয়েছেন? হ্যাঁ, দেখাবো না। ও তো তোমার আসল চেহারা দেখে পছন্দ করত আর বিয়ে করত। আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করবে? তাই তোমাকে ভয়ঙ্কর রূপে দেখিয়েছি ওই ছেলেটাকে। এটা আমারই কাজ। কি? কেন কেন এমনটা করছেন আপনি? কারণ আমি তোমাকে পছন্দ করি, তাই। বললেই হলো। আমাকে কেন পছন্দ করবেন? যান, গিয়ে কোনো পরীকে বিয়ে করুন, আমার পেছনে ঘোরাঘুরি না করে। আমার কাছে তুমি পড়ি, আর আমাকে কি তোমার অপছন্দ? হ্যাঁ। আমার দিকে তাকিয়ে বলো, আমাকে তো ভালো করে দেখোইনি। দেখতে হবে না, আপনি যান তো। তোমার জন্য খাবার নিয়ে আসছি, এটা খাও, তারপর যাব। না, খাবো না, আমি খিদে নেই। না খেলে যাব না। না গেলে বাবা মাকে ডাকবো, ওরা এসে ধরে আচ্ছা মতো মাইর দিবে। আমি বুঝি মানুষ যে ধরবে আর মারবে? এখন খাবে নাকি সাপ হয়ে ভয় দেখাবো? সাপের রূপ নিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। আরে বাবারে, কি গুন্ডি মেয়ে রে বাবা! যতটা বোকা ভাবছিলাম এতটাও বোকা না। আমি বোকা না, চালাক। আপনার না জানলেও চলবে, এখন চলে যান। না, যাব না, আগে খাবারটা খাও। এমন অবস্থায় জান্নাতের মা পাশের রুম থেকে ডাক দিয়ে বললেন, জান্নাত, কার সাথে কথা বলিস? কার সাথে? আবার ওই জিন? ওই চুপ। ওকে, চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। এই বলে সারফারাজ জিন চলে গেলেন। ও চলে যাওয়ার পর জান্নাতের মা জান্নাতের রুমে এসে বললেন, জান্নাত, কি বললি একটু আগে? জিন না কি জানি বলছিলি? জান্নাতের মায়ের কথায় ও বলল, না মা, আসলে ফোনে বান্ধবীর সাথে কথা বলছিলাম। ও তাই বল। আচ্ছা ঠিক আছে, ঘুমা, কোনো সমস্যা হলে ডাক দিস। এই বলে জান্নাতের মা চলে গেলেন। জান্নাতও ঘুমিয়ে পড়লেন। জান্নাত ঘুমিয়ে পড়লেন। পরের দিন জান্নাতের ঘুম ভাঙলো ওর মায়েরটাকে ঘুম ভাঙতেই জান্নাত বলল, মা, কি হয়েছে? ডাকছো কেন? ওঠ, তোর নানা বাড়ি যেতে হবে। তোর মামা ফোন করে ডাকছে। হঠাৎ নানা বাড়িতে কেন? কোনো সমস্যা কি? সেটা গেলেই দেখতে পাবি। নে ওঠ, এবার ফ্রেশ হয়ে নাস্তা করে নে। মায়ের কথায় জান্নাত উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেশ কিছুক্ষণ পর জান্নাতের মা বাবা সহ জান্নাত রওনা করলেন মামা বাড়ির দিকে। পথে জান্নাত ওর মাকে বললেন, আচ্ছা মা, এখন বলো তো হঠাৎ নানা বাড়িতে যাচ্ছি কেন? তোর মামা ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছে। ছেলেটা খুব ভালো, তোকে দেখতে চেয়েছে। পছন্দ হলে এখানে বিয়েটা হবে। মা, কি শুরু করলা? এসব করে কোনো লাভ হবে না মা। ওই জিনটা কোনো না কোনোভাবে আবার ভেঙে দিবে। তোর বিয়ে যেন ভেঙে দিতে না পারে, সেজন্য বাড়ি ছেড়ে তোর মামার বাড়িতে আসলাম। এখানে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, যা ভালো মনে হয় করো। কথা বলতে বলতে জান্নাত ও ওর মা বাবা নানা বাড়িতে চলে আসলেন। সেখানে আসার পর সেই বিকেলে জান্নাতকে দেখার জন্য একটা ছেলে আসলেন। আগের বারের মতো যেন সারফারাজ জিন কোনো সমস্যা করতে না পারে, সেই জন্য জান্নাতের মামা ও বাবা মিলে একজন কবিরাজকেও বসিয়ে রেখেছেন। কবিরাজ পাশে বসা। ছেলেটাও তার সাথে আসা সবাই জান্নাতকে দেখলেন আর পছন্দ করলেন। জান্নাতকে পছন্দ হয় সবাই মিলে তাদের বিয়ে ঠিক করলেন। 2 দিন পর তাদের বিয়ে। যাই হোক, জান্নাতের বিয়ে পাকাপোক্ত করে সবাই চলে গেলেন।
বিয়েটা নানা বাড়িতেই হবে, তাই এই 2 দিন সেখানেই থাকতে হবে। যাই হোক, রাতে সবাই খাওয়া দাওয়া শেষে মামাতো বোনের সাথে শুয়ে পড়েন জান্নাত। শুয়ে পড়ার পর মামাতো বোন জান্নাতকে বললেন, চাপু, শুনলাম তোকে নাকি একটা জিন পছন্দ করে। হ্যাঁ, তো তো মানে তাহলে ওকে কেন বিয়ে করছো না? আমি হলে তো আনন্দে জিনটাকে বিয়ে করতাম। আহ, জিন কত সুন্দর। তাই না? তুই দেখেছিস জিনকে? যখন ধরে ঘাড় মটকাবে না, তখন বুঝবি। ঘাড় মটকালে মটকাবে। আপু শোনো না, ওই জিনটার সাথে আমাকে কথা বলিয়ে দাও না, আমি জিনের সাথে প্রেম করব। খুব বার বেড়ে গেছিস। ঘুমাবি নাকি মামিকে ডাকবো? ওকে, ঘুমালাম, শুভরাত্রি। এই বলে মামাতো বোন ঘুমিয়ে গেলেন। জান্নাতও ঘুমাবে। এরকম একটা অবস্থায় সারফরাজ জিন জান্নাতের কাছে আসলেন। জিনকে দেখে জান্নাত বললেন, আরে, আপনি এখানেও আসছেন? প্লিজ চলে যান। দেখুন, মামাতো বোন পাশে ঘুমাচ্ছে, ও জেগে গেলে সমস্যা হবে। সারফরাজ জান্নাতের দিকে তাকিয়ে একদম চুপ করে রইল, কোনো কথা বলল না। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলুন। জান্নাতের কথায় এবার সারফরাজ মুখ খুললেন, বললেন, তুমি বিয়েতে রাজি হলে কেন? জান্নাত বলল, রাজি হব না তো কি করব? মা বাবা বিয়ে দিতে চাইলে না করব নাকি? তোমার বিয়ে হলে আমার কি হবে? আমি কি জানি। জান্নাত, আর কতবার বলবো আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আপনি একটা জিন, আপনাকে কিভাবে বিয়ে করব? কেউ কি মেনে নিবে নাকি? তুমি রাজি হলে মেনে নিবে। একবার বলো রাজি। এখন বলে লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়েছে। 2 দিন পর আমার বিয়ে। তোমার কি মনে হয় আমি এত সহজে তোমার বিয়ে হতে দিব? কেন কেন হতে দিবেন না? কেন শুনি? বাবা আর মামা মিলে কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ থাকলে আপনি কি করবেন শুনি? কবিরাজকে তুলে আছাড় মারবো, বুঝলা? এসব বাদ দাও, তুমি বাড়িতে বলে দাও বিয়ে করবে না। না, পারবো না। ঠিক আছে, করো, দেখি কিভাবে বিয়ে করবা। দেখেন, এখন চলে যান, মামাতো বোন জেগে যাবে। চলে যাব তাই না? ঠিক আছে, যাচ্ছি। তবে আবারও বলি, বিয়ে করো না। উল্টোপাল্টা কিছু হবার আগে এসব বন্ধ করো। এই বলে সারফরাজ জিন জান্নাতের মামাতো বোনের পা ধরে এক টান দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে চলে গেলেন। বিছানা থেকে আচমকা ধপাস করে পড়ে মামাতো বোন জান্নাতকে বলল, এটা কি হলো? আমি নিচে পড়লাম কিভাবে? তুই কি আমাকে ধাক্কা দিলি নাকি? আমি না, তুই স্বপ্ন দেখে একা একা পড়লি। এখন আমাকে দোষ দিস কেন? কি স্বপ্ন দেখে একা একা পড়লাম? কি জানি, হতেও পারে। এবার ঘুমা। জান্নাতের কথায় মামাতো বোন আবার ঘুমালেন। এদিকে জান্নাতও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লেন। এভাবে কেটে গেল একটা দিন, আর একদিন পর জান্নাতের বিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। একদিন পর জান্নাতের বিয়ে। এদিকে সবার মাঝে একটা ভয় কাজ করছে, আগের বারের মতো আবারও জান্নাতের সাথে কিছু ঘটবে না তো। এভাবে ভয়ের মাঝে দিনটা কেটে গেল। রাতের বেলা জান্নাতকে একা না রেখে ওর মা আর মামি দুজনে জান্নাতের 2 দিকে শুয়ে পড়ল। দুজন 2 দিকে, মাঝখানে জান্নাত। এত করে খেয়াল রেখেও লাভ হলো না। সেই রাতে সারফরাজ জিন জান্নাতের কাছে আসলো, এসে বলল, জান্নাত, কেন এমনটা করছো? কাল তোমার বিয়ে, তুমি বিয়েটা করো না। আস্তে কথা বলুন, মা মামি পাশে আছে, ওরা জেগে যাবে। জাগবে না, আমি ওদের ঘুম গভীরভাবে ফারিয়ে দিছি। তুমি কথা বলো জান্নাত, একবার বলো তুমি বিয়েটা করবে না। দেখুন, আমি মা বাবার মুখের ওপর কথা বলতে পারবো না। তাহলে তোমার এটাই শেষ কথা, তাই না? তুমি বিয়েটা করবে? হ্যাঁ, করব। আমার কিছু করার নাই। ওকে, ভালো থেকো। দেখা হবে তোমার সাথে, খুব তাড়াতাড়ি দেখা হবে। এই কথাটা বলে সারফরাজ জিন চলে গেলেন। এইদিকে জিন চলে যাওয়ার পর চিন্তা আর ভয়ে জান্নাত সারা রাত না ঘুমিয়ে জেগেছিলেন। সকালবেলা
জান্নাতের মামা ও বাবা ঘরোয়াভাবে জান্নাতের বিয়ের আয়োজন করেন। এদিকে জান্নাত ওর বাবা ও মামার সাথে দেখা করে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। জান্নাত বললেন, বাবা, আমার কেমন জানি ভয় করছে। আমি তোমাদের বলিনি, গত রাতে ওই জিনটা আমার রুমে আসছে, আমার সাথে কথাও বলেছে। কি বলিস? কি বলছে ও? ও বলেছে আমি যেন বিয়ে না করি, এই বিয়ে যেন ভেঙে দেই। আর কি কিছু বলছে? বলছে ও এত সহজে আমার বিয়ে হতে দিবে না। বাবা, আমার কেমন জানি ভয় করছে। কিছু হবে না তো বাবা? মা, তুই চিন্তা করিস না, তোর কিছু হবে না। আমি কবিরাজকে খবর পাঠিয়েছি। কবিরাজ এসে আমাদের পুরো বাড়িটা বন্ধ করবে, আর উনি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবে। ওই জিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করিস না মা, চল গোসল করে রেডি হতে হবে, বরপক্ষ চলে আসবে। এই কথাটা বলে জান্নাতের মা জান্নাতকে ভিতরে নিয়ে গেলেন। কথা মতো জান্নাতের বাবা ও মামা বিয়ের সব আয়োজন করে ফেললেন। কবিরাজও এসে উপস্থিত হলেন। কবিরাজ এসে তার সব কাজ সেরে ফেললেন। উনি বাড়ির চারদিকটা ঘুরলেন আর পুরো বাড়ি বন্ধ করলেন। কিছুক্ষণ পর কয়েকজন সহ বর আসলেন। বর আসার কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করলেন। বিয়ের কাজ শুরু হতেই সবাই শুনতে লাগলেন জান্নাতের মামার বাড়ির টিনের চালে অনবরত কে জানি ঢিল ছুটছে। এরকম আচমকা ঢিল ছোড়ার কারণে সবাই চমকে উঠলেন। বরপক্ষে সবাই বলা বলে করতে থাকে, আরে কি হচ্ছে এসব? কেউ বাইরে গিয়ে দেখুন। সবার কথা শুনে সেখানে থাকা কবিরাজ বললেন, আপনারা বসুন, আমি দেখছি। কাজী সাহেব, আপনি আপনার কাজ করতে থাকেন। এই বলে কবিরাজ বাইরে গেলেন। উনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর টিনের চালে ঢিল ছোড়ার আওয়াজ বন্ধ হলো। যাই হোক, কিছুক্ষণ পর সবার উপস্থিতিতে জান্নাতের অন্য একটা ছেলের সাথে বিয়ে হলো। বিয়ে শেষে কবিরাজ জান্নাতের বাবা ও মামাকে অন্য কোথাও ডেকে বললেন, বিয়ে তো হলো, এখন একটা কাজ করতে হবে। কি কাজ? জান্নাতের যে ছেলের সাথে বিয়ে হলো, ওই ছেলে সহ জান্নাতকে এই বাড়িতে কম হলেও 3 দিন রাখতে হবে। ছেলেকে মেয়ের থেকে আলাদা করা যাবে না। ছেলেটা জান্নাতের সাথে সাথে থাকলে ওই জিনটা আর আসতে পারবে না জান্নাতের কাছে। তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে ছেলেটা এখানে 2-3 দিন রাখার ব্যবস্থা করি। এই কথাটা বলে জান্নাতের বাবা ও মামা ছেলের বাবার সাথে কথা বলে রাজি করান। ছেলেটা জান্নাতের সাথে এই বাড়িতে 2-3 দিন থাকবে। যাই হোক, ছেলেকে রেখে বাকি সবাই চলে গেলেন। এদিকে জান্নাতের বর ও জান্নাত জান্নাতের মামা বাড়িতে থাকেন। তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয়। জান্নাতের বিয়ে হলো, সবার মাঝে আনন্দ, সবাই খুশি। সবাই ভাবলো সারফারাজ জিন আর জান্নাতের কিছু করবে না, ও আর আসবে না। কিন্তু সবার ধারণা ভুল ছিল, কারণ সেই রাতে সবাই ঘুমিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ সবার ঘুম ভেঙে যায় আর সবাই একটা কান্নার আওয়াজ পান। মাঝরাতে সবাই একটা কান্নার আওয়াজ পান। আওয়াজটা পেয়ে ভয়ে সবাই উঠে বসেন। এদিকে জান্নাতের বাবা ও মামা বাড়ির সবাইকে বলে, কেউ ভয় পেও না। আর একটা কথা, কবিরাজ বলেছে যতই যাই হোক কেউ রুম থেকে বাইরে বের হবে না। জান্নাতের বাবার কথায় রুমের লাইট জ্বালিয়ে সবাই বসে থাকে। একটু পর কান্নার আওয়াজ থেমে যায়। কান্নার আওয়াজ থেমে যেতেই শুরু হয় আরেক ভয়ানক কাণ্ড। বৃষ্টির মতো করে একের পর এক টিনের চালে ঢিল পড়তে থাকে। এদিকে ঢিল পড়ায় ভয়ে সবাই কান চেপে রেখে দোয়া পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর ঢিল পড়া বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে সব কিছু থেমে যায়। সব থেমে যাওয়ায় সবাই এবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জান্নাতের মামা ও বাবা বাইরে বেরিয়ে টিনের চালে উঠে দেখেন কোনো চিহ্নই নেই। মানে কাল রাতে যে এত ঢিল পড়লো, টিন ভেঙে যাওয়ার কথা, সেই জায়গায় কোনো চিহ্ন মাত্র নেই। এরকম অবস্থায় জান্নাতের মামা ও বাবা বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ওই সারফারাজ জিনের কাজ। যাই হোক, দিনের বেলা সব স্বাভাবিক ছিল। জান্নাত ও জান্নাতের বর আশেপাশটা ঘুরে দেখলো, সবই ঠিক ছিল দিনের বেলা। সমস্যা হয় সেই রাতে। রাতে জান্নাতের বাবা ঘুমিয়েছিলেন। হঠাৎ জান্নাতের মামা এসে জান্নাতের বাবাকে ডাক দিলেন আর বললেন, দুলাভাই, আপনাকে একটা কথা বলার জন্য ডেকে তুললাম।
এত রাতে আবার কি কথা বল। দুলাভাই, আমি বাইরে বাথরুমে গিয়েছিলাম, তখন হঠাৎ দেখলাম জান্নাতের বর আমাদের পেছনে একটু দূরে যে বাজার আছে না, ওই বাজারে দিকে যাচ্ছে। হ্যাঁ, যেতে পারে, হয়তো হাঁটাহাঁটি করছে। হ্যাঁ দুলাভাই, একবার ভেবে দেখুন, এখন রাত 12টায় কি একটা এত রাতে কেউ বাইরে হাঁটতে যায়? আর হাঁটতে বের হলে কি বাজারে হাঁটতে যাবে নাকি? হ্যাঁ ঠিক তো। তা এখন কি করব সেটা বল। বিষয়টা সন্দেহজনক। আমি গতকাল রাতেও দেখেছি আমাদের জামাই জান্নাতের বর বাইরে যায়। এখন আমাদের কাজ হলো ওর পিছু পিছু যাওয়া আর দেখা জামাই বাজারে কি করে। আচ্ছা, তবে তাই হোক। চলো এখনই জামাইয়ের পিছনে আর দেখি উনি কই যায়, কি করে। এই বলে জান্নাতের বাবা ও মামা মিলে জান্নাতের বরের পেছন পেছন হাঁটতে লাগলেন। নিশি রাত, খুব সাবধানে জান্নাতের বাবা ও মামা জান্নাতের বরের পেছন পেছন যাচ্ছে। পেছন পেছন যেতে একসময় জান্নাতের বাবা ও মামা থেমে যায়। তারা দুজনে একটু দূর থেকে খেয়াল করে জান্নাতের বর বাজারে একটা জায়গায় থেমে গেল আর বসে পড়ল। তারা দুজন আরও খেয়াল করে জান্নাতের বরের পাশে আরও 3টি কালো কুচকুচে ছায়ার মতো কি যেন বসে আছে, আর তারা 4 জনে কি যেন খাচ্ছে। এই রাতের বেলা 3টা কালো কুচকুচে অবয়বের সাথে জান্নাতের বর কি করে কি খায়, এই ভেবে জান্নাতের মামার সাথে নিয়ে আসা লাইটটা সেই দিকে মারে। লাইট মারতেই জান্নাতের মামা ও বাবা দেখেন সেখানে থাকা 4 জন কাঁচা মাছ ও একটা আস্ত ছাগলের কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এদিকে জান্নাতের বর ও 3টা অবয়বের দিকে লাইট মারাতে তারা 4 জন মুহূর্তে শিয়ালের রূপ ধারণ করে। চোখের সামনে নিজের মেয়ের জামাইকে শিয়ালের রূপ ধারণ করতে দেখে জান্নাতের বাবা একটা চিৎকার দেন। ঠিক তখনই সেখানে থাকা শিয়ালগুলো রাগে গজগজ করতে করতে এগিয়ে আসতে থাকে তাদের দিকে। এই দেখে জান্নাতের মামা ও বাবা বাড়ির দিকে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে দুজনে একটু পর বাড়িতে আসেন। বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে জান্নাতের বাবা জান্নাতের মাকে ডাকতে থাকেন। জান্নাতের বাবা ও মামার ডাকে জান্নাতের মা দরজা খুলে জিজ্ঞাসা করেন, এই কি হয়েছে? তোমরা দুজনে এত রাতে কোথা থেকে আসলে? এভাবে হাঁপাচ্ছ কেন? কোথায় গিয়েছিলে বলো? আর বলো না জান্নাতের মা, এটা আমরা কি দেখলাম? আরে কি হয়েছে বলবেন তো, কান্না করছেন কেন? অনেক আশা নিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম। ভেবেছিলাম জান্নাতের বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না জান্নাতের মা। জানো কি হয়েছে? আমাদের জামাই জান্নাতের রোজ গভীর রাতে বাঁশ ঝাড়ের দিকে যায়। তাই তোমার ভাই আর আমি কিছুক্ষণ আগে জামাইয়ের পিছনে গিয়ে দেখি বাঁশ ঝাড়ের ভিতরে গিয়ে জান্নাতের জামাই 3টা কালো কুচকুচে অবয়দের সাথে বসে কাঁচা মাছ মাংস খাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমরা চোখে লাইট মারতে জান্নাতের বর শিয়ালের রূপ ধারণ করলেন। কি কি বলছো তোমরা? জামাই শিয়ালের রূপ নিল মানে? আপা, দুলাভাই ঠিকই বলছে। আমরা জান্নাতের বিয়ে কর সাথে দিলাম। জামাই কি আসলে কোনো মানুষ নাকি জিন? জান্নাতের মামা ও বাবার কথায় জান্নাতের মা এক দৌড়ে রুমে গেলেন আর জানালার ফাঁক দিয়ে জান্নাতের রুমের দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, ওই জান্নাতের বাপ কই? আমাদের জামাই তো রুমেই আছে, ঘুমাচ্ছে। তোমরা দুজন কাকে দেখেছো? কি জামাই রুমে ঘুমাচ্ছে? বলে উঠল জান্নাতের বাবা ও মামা। জান্নাতের মায়ের কথায় তারা দুজনে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখলেন, আরে ঠিকই তো, জান্নাত ও জামাই তো রুমে ঘুমাচ্ছে। তাহলে আমরা কাকে দেখলাম? কার পেছন পেছন বাজারে গেলাম? না, আমাদের তো এত বড় ভুল হতে পারে না। জান্নাতের বর রুমে ঘুমাচ্ছে, এই দৃশ্য দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। এদিকে জান্নাতের মামা ও বাবাকে চিন্তিত দেখে জান্নাতের মা বললেন, চিন্তা করো না তোমরা, মনে হয় ভুল দেখেছো। আসো রুমে আসো, শুয়ে পড়ো, কাল সকালে এসব নিয়ে কথা বলা যাবে। জান্নাতের মায়ের কথায় জান্নাতের মামা ও বাবা রুমে গিয়ে চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন। জান্নাতের মামা ও বাবা চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে জান্নাত ও তার বর নাস্তা করার সময় জান্নাতের বাবা জান্নাতের বরকে উদ্দেশ্য করে বললেন, জামাই তোমাকে একটা কথা বলি। কি কথা বাবা, বলেন।
গতকাল রাতে কি তুমি কি কোথাও গিয়েছিলে? না বাবা, কোথাও তো যাইনি, আমি তো ঘরে ছিলাম। হ্যাঁ বাবা, ও তো আমার সাথেই ছিল, কোথাও যায়নি। আসলে কাল রাতে আমিও দুলাভাই জামাইকে বাজারের দিকে যেতে দেখেছি। মামা জানি না আপনারা কাকে দেখছেন, আমি তো রুমে ছিলাম, আপনাদের হয়তো ভুল হচ্ছে কোথাও। হ্যাঁ হতে পারে, তোমরা খাও বাবা। এই বলে আর কথা না বাড়িয়ে জান্নাতের মামা ও বাবা নাস্তার টেবিল থেকে উঠে বাইরে গেলেন। বাইরে গিয়ে জান্নাতের মামা বললেন, দুলাভাই জামাইকে তো জিজ্ঞেস করলাম, কাল রাতে জামাই বাইরে যায়নি, তাহলে আমরা কালকে কাকে দেখলাম? শোন, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। হ্যাঁ দুলাভাই, আমারও কেমন লাগছে। দুলাভাই বলছিলাম একটা কাজ করি, আমার পরিচিত একটা কবিরাজ আছে, চলো ওনাকে গিয়ে নিয়ে আসি। ওই কবিরাজের সাথে জিন থাকে, কবিরাজ জিনের মাধ্যমে সংবাদ নিয়ে সব বলতে পারে। ঠিক আছে চল তাই করি, এখনই গিয়ে নিয়ে আসি। এই কথা বলে বাড়িতে আর দেরি না করে দুজনে সেই কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসায় জান্নাতের মামা মামি ও জান্নাত এরা সবাই জিজ্ঞেস করতে লাগলো, হঠাৎ কবিরাজ কেন? ওদের কথায় জান্নাতের বাবা বললেন, কবিরাজ নিয়ে এসেছি, দরকার আছে। মা জান্নাত, তুই জামাইকে নিয়ে ঘরে যা। জান্নাতের বাবার কথায় জান্নাত ওর বরকে নিয়ে রুমে গেলেন। এদিকে কবিরাজ জান্নাতের মামা ও বাবার মুখে আগের সব ঘটনা শুনলেন। সব শুনে কবিরাজ তাদের বাড়ির চারদিকে ঘুরে দেখলেন। বাড়ির চারদিকে ঘুরে কবিরাজ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে কবিরাজকে অবাক দেখে জান্নাতের মামা বললেন, কবিরাজ সাহেব, আপনার কি অবাক লাগছে? কিছু হয়েছে কি বলুন, কোনো সমস্যা হলে? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি ভাবছি আসল রহস্য জানার পর আপনারা সহ্য করবেন কিভাবে, মেনে নিতে পারবেন কে? তো কি এমন কথা কবিরাজ সাহেব, সব খুলে বলুন তো। আচ্ছা, একটু আগে আপনি যে মেয়েটার সাথে কথা বলছিলেন, ওকে যাকে রুমে যেতে বললেন? ও আমার মেয়ে জান্নাত, আর ওর পাশেরটা ওর বর। আপনাদের সবাইকে বোকা বানিয়েছে ওই সারফারাজ জিন। কারণ আপনারা যাকে জান্নাত ভাবছেন সে আসলে জান্নাত না, জান্নাতের রূপে একটা জিন আপনাদের সাথে বসবাস করছে। শুধু জান্নাত না, জান্নাতের বর আপনারা যাকে জামাই ভাবছেন সেও একটা জিন। কি কবিরাজ সাহেব, কি বলছেনটা কি? এই বলে কবিরাজের কথায় জান্নাতের বাবা দৌড় দিয়ে রুমে গিয়ে দেখলেন জান্নাত ও তার বর রুমে নেই। রুমে কেন, বাড়িতে কোথাও নেই। জান্নাতকে না পেয়ে ওর বাবা আবার কবিরাজের কাছে ফিরে এসে বললেন, কবিরাজ সাহেব আপনার কথাই ঠিক, তাহলে আমার মেয়ে কোথায়? জান্নাত এখন জিনদের রাজ্য। সারফারাজ জিনের কাছে আপনারা ভাবছেন অন্য ছেলের সাথে জান্নাতের বিয়ে দিয়েছেন, কিন্তু না, জান্নাতের বিয়ের আগে রাতেই সে সারফারাজ জিন জান্নাতকে তার রাজ্য নিয়ে গেছে। জান্নাতের কোনো বিয়ে হয়নি, সব সারফারাজ জিনের সাজানো নাটক। কবিরাজ সাহেব, জান্নাতের কিছু হয়নি তো? ওকে ফিরিয়ে আনতে পারবেন? জান্নাত জিনদের রাজ্যে আছে, ভালো আছে, আর আমি ওকে ফিরিয়ে আনতে পারবো না, কারণ সারফারাজ জিন অনেক শক্তিশালী। ও নিজ থেকে জান্নাতকে ফিরিয়ে দিলে দিবে, না দিলে নাই। এই বলে কবিরাজ সেখান থেকে চলে যান। কবিরাজ চলে যাবার পর জান্নাতের মা বাবা মামা মামি সবাই কান্না করতে থাকেন। একমাত্র মেয়েকে এভাবে হারিয়ে ফেললেন। জান্নাত জিনদের রাজ্যে, এটা যেন কোনোভাবেই মানতে পারছেন না তারা। জান্নাতের বাবা ও মামা আরও কয়েকজন হুজুর কবিরাজের কাছে গিয়েছিলেন। সবাই ওই একই কথা বলেন। সবাই বলেন সারফারাজ জিন অনেক শক্তিশালী, ওর সাথে আমরা লাগতে যাব না। সবাই এটাও বলেন জিন খারাপ না, ও ভালো, আপনাদের মেয়েকে সময় হলে বাড়িতে নিয়ে আসবে। কি আর করার, হুজুর কবিরাজের কথা শুনে জান্নাতের মা বাবাও আশা ছেড়ে দেন। 3 দিন ধরে জান্নাত জিনদের রাজ্যে। এদিকে জিনদের রাজ্যে জান্নাতের কি অবস্থা হলো চলুন জেনে আসি। এই যে উঠুন, অনেক ঘুমিয়েছেন। জিনের কথায় জান্নাত চোখ খুলে চমকে উঠে বলল, আপনি? আমি কোথায়? এটা কোন জায়গা? কোন জায়গা আবার? তোমার শ্বশুর বাড়ির এলাকা। মানে বলুন, আমি কোথায়? এটা কোন জায়গা?
তুমি আমাদের রাজ্যে, এটা জিনের রাজ্য। কি? আমি জিনদের রাজ্যে? মা, বাবা, তোমরা কোথায় মা? আরে দূর, চিৎকার করো না তো। তোমার চিৎকার কি তোমার মা বাবা শুনতে পাবে নাকি? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? প্লিজ আমাকে বাড়িতে রেখে আসেন, কাল আমার বিয়ে। এখনো কাল নিয়ে পড়ে আসো? তুমি আমার এখানে আসো 3 দিন হলো। 3 দিন আগে তোমাকে নিয়ে আসছি। কি? আমি 3 দিন আগে এখানে আসছি? কি বলেন? ঠিকই বলেছি। তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। তোমার বিয়ের আগের রাতে তোমাকে নিয়ে আসছি। প্লিজ, আমার ভয় করছে, আমাকে বাড়িতে রেখে আসুন প্লিজ। বাড়িতে রেখে আসলে তোমার মা বাবা আবারও তোমার বিয়ে দিতে চাইবে, তাই তোমাকে বাড়িতে রাখা যাবে না। তুমি আমার কাছে থাকবে। কেউ আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। পাগলি করে কি? কে আছে তোমাকে বাঁচাবে? আর আমি কি তোমাকে কষ্ট দিচ্ছি বা মারছি? না। তাহলে চিৎকার করছো কেন? আমি তোমাকে পছন্দ করি, এটা তো জানো। তোমার কোনো ক্ষতি করব না, বুঝলা? তাই চিৎকার না করে আমার রাজ্য ঘুরে দেখো, ভালো লাগবে। না, পারবো না, আমাকে বাড়িতে রেখে আসুন। রেখে আসবো 3 মাস পর। কেন 3 মাস পর? কেন? এই 3 মাস কি আমি এখানেই থাকবো? হ্যাঁ, এখানেই থাকবে। 3 মাস পর তোমার বয়স 20 বছর পূর্ণ হবে, তখন তোমাকে আমি বিয়ে করতে পারবো। তাই 3 মাস এখানেই থাকতে হবে। দেখুন, আমার মা বাবা অনেক চিন্তা করবে। 3 মাস আমি এখানে থাকলে ওনারা তো আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। না, ওনারা তোমাকে খুঁজবে না। ওনারা জানে তুমি আমার কাছে আসো। আমি জিনদের রাজ্যে কিচ্ছু চিনি না, সবাই জিন, আমি শুধু মানুষ। আমি এখানে থাকবো কিভাবে? আমি তোমাকে নিয়ে ঘুরবো ফিরবো, কোনো চিন্তা করো না। সারফারাজ ও জান্নাতের কথার মাঝে সেখানে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসলেন। এসে সারফারাজকে উদ্দেশ্য করে বললেন, মামা জান, আপনি কেন ওনাকে নিয়ে ঘুরবেন? উনি তো ঘুরবে আমার সাথে। বাচ্চাটার মুখে কথাটা শুনে সারফারাজ মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, তুমি নিয়ে ঘুরো। তুমি কি ওনাকে চিনো? বাবা বলেছে ওনার নাম জান্নাত, আর উনি মানুষ জাতি। কে ও? বাচ্চাটা কে? আমার বোনের মেয়ে। তোমাদের সম্পর্কে যেটাকে বাগ্নি বলে, ওটা আমার বাগ্নি। ও মামনি, তোমার নাম কি? আমার নাম ইকরা। জান্নাত, আমি তো সবসময় তোমার সাথে থাকতে পারবো না। ইকরা তোমার সাথে থাকবে, গল্প করবে। তুমি চাইলে ওর সাথে আমাদের জিনের রাজ্য ঘুরে দেখতে পারো। এখন আমি আসছি, তুমি খাবারটা খেয়ে নাও। না, খাবো না, আমাকে বাড়িতে রেখে আসেন, নইলে খাবোই না। না খেলে তোমারই কষ্ট হবে, খেয়ে নাও, পাগলামি করো না। মামুনি, খেয়ে নাও, এগুলা খাবার অনেক সুস্বাদু। দেখেছ, ইকরামা সব জানে। খেয়ে নাও, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, একটু পরে ফিরে আসব। এই বলে সারফারাজ সেখান থেকে চলে গেলেন। ও চলে যাবার পর জান্নাত ইকরাকে জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত মামনি? আমার বয়স 25 বছর। কি মজা করছো তাই না? তুমি তো এখনো ছোট্ট বাবু, পিচ্চি। তাতে কি, আপনি কি জানেন না আমি দিনদাতি, আর দিনদাতির বাচ্চাদের বয়স এরকমই। তোমাকে পিচ্চি বলছি, এদিকে বয়সে তুমি আমার থেকেই বড়। আচ্ছা, তোমার মামা ওই যে সারফারাজ জিন, উনি কোথায় গেল? মামা মনি হয় বিচার করতে গেছে। কেউ অপরাধ করলে মামা শাস্তি দেন। ও মামুনি, তরুণ, এখন আমরা বাইরে যাই। আপনি তো দিনদের রাত কখনো দেখিনি। তরুণ, আমার সাথে, আমি আপনাকে ঘুরে দেখাবো। না মা, আমার ভয় করে, আমি যাব না। কেন ভয় করবে?
আমি আসি না আপনার সাথে? আপনাকে তিনটে লাটে কম বেশি অনেক খেতে নেই, কেউ আপনাকে কিচ্ছু করবে না। চলুন তো আমার সাথে, চলুন। এই বলে ছোট ইকরা জান্নাতের হাত ধরে জান্নাতকে নিয়ে বাইরে গেলেন। বাইরে বেরিয়ে জান্নাত পেছন ফিরে অবাক হলেন, কারণ এতক্ষণ সে যেখানে ছিল সেটা বাড়ি মনে করেছিল, কিন্তু না, এটা বাড়ি না, খুব সুন্দর বিশাল একটা প্রাসাদ। জান্নাত অবাক হয়ে ইকরাকে জিজ্ঞাসা করে, এতক্ষণ কি আমি এটার ভেতরে ছিলাম? জবাবে ইকরা বলে, হ্যাঁ মামুনি, এটা তো মামার প্রাসাদ। এখন চলুন আমরা ওই বাগানের দিকে যাই। ইকরার কথায় জান্নাত ওর সাথে বাগানে গেলেন। সেখানে গিয়ে জান্নাত দেখলেন নানা রকমের ফলমূল ও চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ। সেই গাছগুলো দেখাশোনার জন্য কিছু জিন রাখা। জিনগুলো ফল ফুলের গাছগুলো দেখাশোনা করে। এদিকে জান্নাতকে দেখে ওখানে থাকা জিনগুলো জান্নাতের সাথে কথা বলেন। শুরুতে জান্নাত ভয় পেলেও পরে আস্তে আস্তে জান্নাতও তাদের সাথে কথা বলেন, গল্প করেন। গল্প করার এক ফাঁকে সেখানে থাকা জিনগুলো জান্নাতকে কিছু ফল এনে খেতে দেন। প্রথম প্রথম ভয় করলেও জান্নাত পরে ফলগুলো খান। এদিকে কিছুক্ষণ পর সারফারাজ জিন সেখানে চলে আসেন। সারফারাজকে দেখে সেখানে থাকা জিনগুলো যে যার মতো কাজে চলে যান। এদিকে জান্নাত দেখেন সারফারাজের সাথে একটা সুন্দরী পরী দাঁড়িয়ে আছে। জান্নাত কিছু বলার আগেই ছোট ইকরা মা মা বলে সেই পরীটার দিকে এগিয়ে গেলেন। এদিকে পরীটা এগিয়ে এসে ইকরাকে কোলে নিয়ে জান্নাতকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো জান্নাত? আমি ইকরার মা, সারফারাজ আমার ভাই। পরীর কথায় জান্নাতও উত্তর দিলেন এবং তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন হলো। কথা শেষে পরী ইকরাকে নিয়ে চলে গেলেন। এদিকে ওরা চলে যাবার পর সারফারাজ জান্নাতকে বললেন, কি কেমন লাগছে আমাদের জিনেদের রাজ্য? আপনাকে বলবো কেন, গুন্ডা কোথাকার। গুন্ডা? কে গুন্ডা? আমি আবার কি করলাম? গুন্ডা নয় তো কি? কার বিচার করতে গিয়েছিলেন শুনি? ও এই কথা, বিচার করলে বুঝি গুন্ডা হয়? তা নয় তো কি? আরে বোকা, আমার সম্পর্কে তুমি এখনো কিছু জানো না। আমি এই জিনদের রাজ্যের সকল জিনের সর্দার। কেউ কোনো অপরাধ করলে তাকে আমাদের নিয়ম মোতাবেক শাস্তি দেওয়া হয়। ওহ, আমি ভাবছি অন্যায়ভাবে কারোর বিচার করলেন। সব সময় তো শুধু ভুল বুঝে গেলা। কখনো কি আমাকে নিয়ে ভেবে দেখেছো? জিন বলে কি আমাকে ভালোবাসতে পেরেছো? আচ্ছা বাদ দাও, চলো প্রাসাদে চলো। এই বলে সারফারাজ জান্নাতকে নিয়ে প্রাসাদের দিকে যেতে থাকেন। তখন জান্নাত সারফারাজকে বলেন, আচ্ছা একটা কথা বলি। কি কথা বলো? আমি আজকে জিনদের রাজ্যে প্রথম আসলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি এর আগেও এখানে আসছি। এই সব জায়গা কেন জানি বড্ড চেনা চেনা লাগছে। তাই নাকি? চেনা চেনা লাগতেই পারে, কারণ আছে। সময় হলে সব জানতে পারবে। এখন চলো। আমি বাড়ি যাব কবে, কখন? আর 2 মাস বাকি, 2 মাস পরে যাবে। এই কথা বলে সারফারাজ জান্নাতকে নিয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন। জান্নাতকে নিয়ে প্রাসাদের ভেতরে গেলেন। সেখানে যাওয়ার পর জান্নাত সারফারাজকে বললেন, আচ্ছা একটা কথা বলি। কি কথা বলো? ইকরা খুব মিষ্টি দেখতে, ও কি আর আসবে না আমার কাছে? ওর মা তো ওকে নিয়ে চলেই গেল। হ্যাঁ আসবে, ওর মায়ের সাথে গেছে, তাতে কি হয়েছে? তোমার কি ওকে ভালো লেগেছে? ভালো লাগবে না? কত কিউট সুন্দর একটা মেয়ে। ইকরা বড় হলে সুন্দরী একটা পরী হবে। বলছিলাম আমি তো একাই থাকি, ইকরা যদি আমার সাথে থাকতো ভালো হতো, ওকে নিয়ে থাকতাম। আচ্ছা ঠিক আছে, তুমি ইকরার সাথে থাকবে, একটু পর ইকরা চলে আসবে। এই কথাটা বলে সারফারাজ বাইরে গেলেন। সারফারাজ বাইরে যাওয়ার কিছুক্ষণ পর ছোট ইকরা সেখানে চলে আসলেন। ইকরাকে দেখে জান্নাত দৌড়ে গিয়ে ইকরাকে কোলে নিয়ে বললেন, কেমন আছো মা? তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার সাথে সাথে সব সময় থাকবে। ঠিক আছে মামুনি, সব সময় থাকবো।
এখন তুমি খাবার কি ঘুমিয়ে পড়ো, তোমার তো ঘুমের দরকার। ইকরার কথায় জান্নাত নিজে খাবার খেলেন, ইকরাকেও খাবার খাইয়ে দিলেন। খাওয়া শেষে জান্নাত ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে জান্নাত স্বপ্নে তার মা বাবাকে দেখলেন। জান্নাত দেখলেন তার মা বাবা তার জন্য কান্না করছে, জান্নাতকে ডাকছে। এই দৃশ্য দেখে জান্নাত চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠায় সারফারাজ জান্নাতকে বললেন, জান্নাত কি হলো, চিৎকার দিলে কেন? ভয় পেয়েছো নাকি? না মানে মা বাবাকে স্বপ্নে দেখেছি, মা বাবা আমাকে ডাকছে, আমার জন্য কান্নাও করছে। কিছু সময় চুপ থেকে জান্নাত আবার বললেন, আমি আপনাকে একটা অনুরোধ করব, শুনবেন? অনুরোধ করতে হবে না, এমনি বলো, কি বলবে? মা বাবার কাছে যেতে চাও? হ্যাঁ। কিন্তু তোমার তো এখনো 1 মাস বাকি আছে, আরো 1 মাস থাকতে হবে। আমি বাড়িতে থাকবো না, আপনাকে কথা দিলাম। বাড়িতে গিয়ে মা বাবাকে দেখে একটু কথা বলে চলে আসবো। সত্যি তো?